বাবা বলতেন অমৃত করলার স্বাদ। আমি বলতাম করলার স্বাদ আবার অমৃত হয় কি করে, এটা তো একটা তিতা সবজি। বাবা আমারও বলতেন তুমি একবার খেয়ে দেখো এবং একবার যদি করলার স্বাদ পেয়ে যাও তোমার কাছে এটা আর তিতা লাগবে না, এটা কিন্তু অমৃতই মনে হবে। ভিউয়ার্স, আজকে আমি আমার বাবার অমৃত স্বাদে সেই করলা তরকারির ঝোল রান্না করতে যাচ্ছি, যেখানে আমি ব্যবহার করব শিং মাছ। ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার শিং মাছ দিয়ে করলার ঝোল তরকারির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টি শিং মাছ, নিয়ে নিয়েছি ট্যাপা করলা বা টেপি করলা, যা বাজারে ইজিলি পাওয়া যায়। এবং এই করলার ঝোল তরকারিতে কিন্তু এই করলাটা দিয়েই বেশি মজা লাগে, টেপি করলা দিয়ে বেশি মজা লাগে। নিয়েছি 6টি ছোটো সাইজের আলু। হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1/4 টিস্পুন এবং রসুন বাটা হচ্ছে আধা চা চামচ। আর এই পাশে আমি 1/4 টিস্পুন রসুন, 1/4 টিস্পুন জিরা এবং 1/4 টিস্পুন ধনে গুঁড়া নিয়ে নিয়েছি, যেটা আমি পরে ব্যবহার করব তরকারি যখন হয়ে আসবে সেই মুহূর্তে। আরও নিয়ে নিয়েছি এখানে শুকনা মরিচ, আমি ভিজিয়ে নিয়েছি। এই তরকারি শুকনা মরিচ দিয়েই অনেক মজা হয়, যেটা শিলে পিষে নিতে হয় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয়। তো আমি সবসময় শিলে পেশাটাই প্রেফার করি। আমি এখানে বেটে নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করব এবং তা দেখিয়ে দেবো যে কতটুকু দিচ্ছি, কারণ ঝাল সবাই পরিমাণ মতো খায় এবং কেউ বেশি খায় কেউ কম খায়। শিং মাছটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি এবং কেটে নিয়ে এর ভিতরে যেটা রগ ছিল সেটা ফেলে দিয়েছি। আলুটা আমি কেটে নিয়েছি এরকম করে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আর করলাটা আমি যেহেতু ছোট ছিল, ছোট করলা, এখানে টেপা করলা ব্যবহার করেছি, আমি প্রতিটা করলা 4 পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা 1 সেন্টিমিটারের মতো হয়েছে আমার, বা একটু বেশি হয়েছে। এবং এই করলায় কিন্তু করলার ঝোল তরকারিতে কিন্তু এই করলাটাই ব্যবহার করতে হবে, কারণ এতে ঝোল তরকারিটা অনেক স্বাদের হয় এবং খুব ঘ্রাণযুক্ত হয়, করলা ঘ্রাণ থেকে যায়। নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, এখানে আমি 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ। নিয়ে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। দর্শক একটু বলে নিই, আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি চলে আসলাম চুলায়। আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে যে পেঁয়াজ কুচি করে কেটে রাখা ছিল সেটা। তেল গরম হয়ে এসেছে কিনা তা চেক করার জন্য আপনি আগে 1 টুকরো পেঁয়াজ দিয়ে পরীক্ষা করে নেবেন যে তেলটা গরম হয়েছে কিনা। যখন পেঁয়াজ থেকে ফুসকুড়ি উঠতে শুরু করবে তখন বুঝতে হবে যে তেলটা গরম হয়ে এসেছে। তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এই সময় আপনাদেরকে চুলার আঁচ মাঝারি এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবং পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হালকা যখন গোলাপি রঙের হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, সেই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ফেলে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে আরও একটু ভেজে নিতে হবে। কাঁচামরিচটা যখন হালকা একটু রং চেঞ্জ হয়ে আসে সেই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাও একটা আমার রান্নার একটা ট্রিক। আমি কখনোই কোনো মশলা যেটা আমি গুঁড়া করে নিই সেটা আমি সরাসরি তেলে ছেড়ে দিই না, একটু পানি দিয়ে আমি মাখিয়ে নিই। এটা আসলে আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি যে গুঁড়া মরিচ গুঁড়া মশলা কীভাবে ব্যবহার করতে হয়। কারণ গুঁড়া মশলা সরাসরি যখন তেলে দেওয়া হয় তখন কিন্তু তেল থেকে একটা ঝাঁঝ বের হয়, যা কিনা হাঁচি কাশির উদ্রেক করে এবং যারা অ্যালার্জিক তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এই ঝাঁঝটা। আমি এখানে হলুদটাও একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর মশলা কষাতে যেহেতু আমাদের পানি লাগবে, সেহেতু পানি দেওয়ার কাজটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। হলুদ মাখাটা দিয়ে দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে 1.5 চা চামচ মরিচ। আমি আবারও বলে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দেবেন, কারণ বাটা মরিচটা কিন্তু আসলেই ঝাল হয়। আমি কিন্তু বাজার থেকে সবচেয়ে বেশি ঝাল মরিচটাই কিনে আনি, কারণ আমি খুব ঝাল প্রিয়। মরিচটা দেওয়ার পর মরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো পানি, ঠান্ডা পানি। তো পানি দিয়ে মরিচটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে শেষ পর্যায়ে দিতে হবে লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর পুরো মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমাদেরকে আরও 2 থেকে 3 মিনিট এই মশলার মিশ্রণটা রান্না করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মশলার তেলটা উপরে ভেসে না ওঠে। আমার কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, মশলার তেলটা ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব শিং মাছ।
দর্শক, আপনারা মনে রাখবেন এখানে শিং মাছ ছাড়া কিন্তু অন্য মাছ যেরকম ইলিশ মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা অনেক মজা হয়, কিন্তু ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সবগুলো শিং মাছ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পুরো মশলা মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। আমার মাখানো শেষ মাছের গায়ে মশলা। আমি এই পর্যায়ে এই মাছটা কিছুক্ষণ রান্না করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো মাছটা রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেলে মাছটা আস্তে আস্তে এরকম একটা চামচ দিয়ে আলাদা করে উঠিয়ে রাখতে হবে একটি পাত্রে, কারণ শিং মাছ বেশিক্ষণ রান্না করলে এই কিন্তু স্বাদটা চলে যায়। যেহেতু অনেকক্ষণ রান্না হবে, যেহেতু এটা ঝোল তরকারি অনেকক্ষণ রান্না হবে। দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে এরকম ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, অর্ধসিদ্ধ হওয়া পর্যন্ত। দর্শক, একজন রাঁধুনির রান্নার স্বাদ যতটুকু তার হাতে ততটুকু তার ধৈর্যে। ধৈর্য সহকারে সব রান্না করলে কিন্তু প্রত্যেকটা রান্নাই কিন্তু স্বাদের হয়। আমার আলু এবং মশলার মিক্স কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে যে কাজটি করতে হবে, এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে 2 থেকে 2.5 লিটার ঠান্ডা পানি। এখানে কোনো প্রকার গরম পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, কারণ ঠান্ডা পানি যখন আস্তে আস্তে গরম হতে থাকবে সেই পর্যায়ে সমস্ত তরকারির নির্যাস এর মধ্যে মিশতে শুরু করবে এবং তরকারির স্বাদ কিন্তু এতেই বেড়ে যাবে। তো পানি দিয়ে দেওয়ার পর পানি বলক ওঠা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এতে সময় লাগবে কমপক্ষে 6 থেকে 7 মিনিট, যেহেতু এখানে ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছে। বলক ওঠার পর আমরা এর মধ্যে দিয়ে দিব রাখা মাছ, যেটা তুলে রেখেছিলাম কষিয়ে। দর্শক, আমার প্রতিটা মাছ তরকারি কিন্তু আমি এভাবেই রান্না করি, মাছটা আমি কষিয়ে উঠিয়ে রাখি। এটাও আমার মায়ের কাছ থেকে শেখা একটা ট্রিক। মাছ দিয়ে দেওয়ার পর আমাদেরকে কমপক্ষে 12 থেকে 15 মিনিট এই ঝোলটা রান্না করতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা করলা, যেটা আমি 4 ভাগ করে রেখেছিলাম। এই করলা দিয়ে কিন্তু বেশিক্ষণ এই ঝোলটা রান্না করা যাবে না, তাহলে পুরো রান্নাটাই তিতা হয়ে যাবে। করলা দেওয়ার পর 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে। 3 থেকে 3.5 মিনিট পর আমরা যে গুঁড়া মশলাটা এক্সট্রা রেখেছিলাম সেটা আমি এখন মিশিয়ে দেবো। এটা একটা ট্রিক, আমার মায়ের শেখানো একটা ট্রিক। এই পর্যায়ে যদি এরকম মশলা দিয়ে দেওয়া হয় তাহলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। তো আমি দিয়ে দিলাম মশলা। এই মশলা দিয়ে জাস্ট আমাদের 15 থেকে 20 সেকেন্ডের মতো চুলায় তরকারিটা রাখতে হবে। 20 থেকে 15 সেকেন্ড পর আমাদের রান্না শেষ হয়ে গেল। এই পর্যায়ে আমি চলে আসবো সার্ভিংয়ে। তো আমি বেড়ে নিয়েছি আমার করলা শিং মাছের ঝোল। দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং করলা কিন্তু কালার চেঞ্জ হয় নাই, এবং আমি আপনাদের সুবিধার্থে একটা করলা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, আমার করলা কালারটা কিন্তু একেবারে সবুজ রয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, এবং ঘ্রাণটাও কিন্তু অসাধারণ লাগছে। আপনারা যতক্ষণ না পর্যন্ত এটা না খাবেন আপনারা কিন্তু এ তরকারির স্বাদ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে করলা এবং শিং মাছ দিয়ে এরকম ঝোল তরকারি রান্না করে খান, দেখবেন আপনাদের কাছে করলার স্বাদ কিন্তু অমৃতই মনে হবে। আপনারা যদি আমার মতো করলা প্রেমী হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।